নমস্কার। সামনেই 25শে বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকী। প্রত্যেকটি বাঙালির কাছেই এই দিনটি বড়ই গর্বের। কিন্তু খুব কম সংখ্যক লোকই হয়তো জানেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধুই কবিগুরু ছিলেন না, ছিলেন একজন ভোজনরসিক বাঙালিও। তাই ভাবলাম ওনার জন্মবার্ষিকীটি একটু অন্যভাবে পালন করলে কেমন হয়। সেই উদ্দেশ্য নিয়েই আজ আমরা বেরিয়ে পড়লাম এমন একজনের সাথে দেখা করতে, যিনি আমাদের সামনে তুলে ধরবেন ঠাকুরবাড়ির কিছু অজানা রান্না। আমাদের গন্তব্য আজ 62A অ্যান্ড 62B পিয়ারি মোহন রায় রোড, কলকাতা। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস। আলাপ করে নেব লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের কর্ণধার মিস্টার শুভজিৎ ভট্টাচার্যর সাথে, এবং জেনে নেব ঠাকুরবাড়ির রান্নার কিছু অজানা তথ্য। নমস্কার। আজকে আমরা আপনার থেকে জানবো কিছু হারিয়ে যাওয়া খাবার, যেগুলো আমরাও জানিনি কোনোদিন যে ঠাকুরবাড়ির এইরকম ধরনের রান্না হতে পারে। তো কিছু বলুন। আচ্ছা, প্রথমেই সবাইকে স্বাগত জানাই। আমারও খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন আজকে এখানে। ঠাকুরবাড়ি তো আগে বলি বৈশাখ মাস সম্বন্ধে। বৈশাখ মাস হলেই নববর্ষ আর রবীন্দ্রনাথ, এই দুটো জিনিসই প্রত্যেক বাঙালি পৃথিবীর যেখানে থাকুক না কেন তাদের মনে এটাই বেজে ওঠে। আমরাও তার ব্যতিক্রম নই। তো বৈশাখ মাসে যখন আপনারা বললেন প্রথম যে ঠাকুরবাড়ির রান্না নিয়ে একটা কাজ করতে, সত্যি কথা বলতে আমারও খুব আনন্দ হয়েছে। যে কথাটা একটু আগে বলছিলাম যে একটা সিরিজ নিয়ে যখন কাজ করি তখন তার পরিসর সীমিত, কাজে একটা সংখ্যার বেশি পর্ব করা যায় না। কিন্তু এইখানে আপনাদের জন্য এই রান্না করতে পেরে আমি এমন অনেক নতুন রান্না প্রথমবার করলাম, যেগুলো আমি কিন্তু আগে কখনো ঠাকুরবাড়ির রান্না করিনি, এবং সেইটা করে এমন তৃপ্তি পেয়েছি যে বলবার নয়। এই রান্নাগুলো মূলত প্রত্যেকটাই পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না বইয়ের থেকে পাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু মজার গল্পের পরে বলবো, তার আগে কি যাই আজকে পদগুলির উপর। সাদা ভাতের সাথে আছে নিশ্চয় করে এই গরমে ভাল লাগবে গন্ধরাজ লেবু ইত্যাদি, এবং তার সাথে রেখেছি দইয়ের স্যালাড। দইয়ের স্যালাড কিন্তু প্রথমেই বলি রায়তা নয়। দইয়ের স্যালাড একদম অন্যরকম একটি রান্না, রায়তা নয়। এবং এখানে সবচেয়ে বড় তফাৎ হলো দইয়ের স্যালাডে ডিম সেদ্ধ করে। আচ্ছা, এইটা একটু অদ্ভুত সুন্দর রান্না, সাবু দিয়ে আলুর বড়া। এই রান্নাটিতে একদম কিন্তু দক্ষিণী প্রভাব দেখা যায়, কারণ কারি পাতা আছে রান্নাটিতে। এরপরে আসি মুগ ডালের কারি। মুগ ডালের কারিও আবার বলি এটি না কারি না ডাল, এক অদ্ভুত রান্না। ঘনত্ব দেখেই বুঝতে পারবেন রান্নাটি যে এটি ডালও নয় আবার কারিও নয়। আচ্ছা, এর সাথে এটা আমি রেখেছি, এই একটি জিনিসই কিন্তু ঠাকুরবাড়ির জিনিস নয়, এটি আমি রেখেছি আপনাদের ভালো লাগবে বলে। এটা হচ্ছে কাঁচা আম আর সর্ষে দিয়ে করা একটি চাটনি, যেটা আমার মনে হয়েছে এই ডাল এবং এই পটল ইত্যাদির সাথে ভালো লাগবে আপনাদের খেতে। এর সাথে আছে ঠাকুরবাড়ির একদম বিশেষ রান্না, পটলের রোস্ট। আমরা অনেক কিছু রোস্ট খেয়েছি, পটলের রোস্ট কবে কে কোথায় শুনেছি জানি না। আমি তো রান্নাটি করবার আগে শুনিনি, যখন চ্যানেলের জন্য প্রথম করেছিলাম তখন শুনেছি। এবার আসে আমিষ পদগুলিতে। প্রথমেই আছে ঠাকুরবাড়ির নারকেল চিংড়ি। ঠাকুরবাড়ির নারকেল চিংড়িতে কিন্তু একদম অন্যরকম, আবারও বলি, কারণ রসুন পড়ে। আমাদের নারকেল চিংড়িতে, সাধারণ নারকেল চিংড়িতে রসুনের ব্যবহার নেই। ঠাকুরবাড়ির নারকেল চিংড়িতে রসুন পড়ে। ঠাকুরবাড়ির নারকেল চিংড়ি পর আসছি বিখ্যাত রান্না রবীন্দ্রনাথের বাড়ির মুরগির রসগোল্লা। নাম শুনেই কেমন জিভে জল আসে। এই বোধহয় ঠাকুরবাড়ির মানে পক্ষেই সম্ভব এরকম নাম দেওয়া, মুরগির রসগোল্লা। মুরগির রসগোল্লার মজা হচ্ছে রান্নাটি শুধু মেখে বসিয়ে দিতে হয়, আর কিছুই নেই রান্নাটিতে। আচ্ছা, এরপর আসছি ধনেপাতা মাংস। আজকাল কত রেস্টুরেন্টে ধনেপাতা কাঁচা লঙ্কার মুরগি, ধনেপাতা কাঁচা লঙ্কার মাংস দেখি, তার সাথেও এই রান্নার কোনো মিল নেই, কারণ এই রান্নায় পেঁয়াজ নেই। কিন্তু এমন সুন্দর রান্না, এটি আমি প্রথমবার করেছি জীবনে।
এবং করে আমি খুব নিজে গর্বিত লেগেছে আমার, কারণ এত সুন্দর একটি রান্না শিখতে পারলাম। কারণ এই পুরো যে যাত্রাপথটা, এটা তো কেবলমাত্র করা নয়, এটা আমার পক্ষে শেখাও, এবং সেই শেখাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এরপর আসছি চাটনিতে তেঁতুল গোলা। এটা আর কোথাও দেখিনি, ঠাকুরবাড়ির রান্না, একদম পূর্ণিমা ঠাকুর লিখেছে। তারপর আসছি ডিমের হালুয়া। ডিমের হালুয়া রান্নাটি খেয়ে দেখবে। আর সব শেষে আছে ঠাকুরবাড়ির কমল ফুলি। আজকে এই রান্নার আয়োজন সবার জন্য। থ্যাংক ইউ। আর যে কটাই রান্না আপনি মানে ডিশ আপনি দেখালেন, এগুলো কোনোদিন না শুনেছি আর না কোনোদিন টেস্ট করেছি। তো আজকে আমরা খুবই লাকি যে আপনার কাছে এসে আমরা আজকে এই রান্নাগুলো খাবারগুলো খেয়ে দেবো। এই আমি আবারও বলছি, এই ভাবটা কিন্তু পুরোপুরি আমার সৌভাগ্য যে আমি লোককে খাওয়াতে পারছি, করতে পারছি এই রান্নাগুলো। এটা কিন্তু সত্যি আপনাদের কোনো ব্যাপারই নয়, এটা পুরোপুরি আমার ভাগ্য। কারণ ওই যে বলছি, কারণ এর পথ দিয়ে যত যাচ্ছি নিজে শিখছি, সেটা খুব দরকারি জিনিস মানুষের। অমিত আছে সাথে, অমিত বল কিছু। আমি আর কি বলবো, মানে আমার কাজটা যেহেতু ছবি তোলা এবং এডিট করা এবং পুরো জিনিসটা দাঁড় করানো আমাদের চ্যানেলে, তো সেটাও আমার পক্ষে একটা লার্নিং প্রসেস। সেটা এই কেন লার্নিং প্রসেস বলছি, যে এত ভ্যারাইটি যে থাকতে পারে খাবারের, এটা আগে আমার জানা ছিল না। আমি যদি এর মধ্যে দিয়ে যদি না যেতাম, আমিও শিখতে পারতাম না যে এত কিছু জিনিস আছে। খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু এই যে প্রসেসটা, বিশেষ করে আমার কিন্তু মানে এটা একান্ত আমার মত এবং আমার মনে হয় আপনারাও স্বীকার করবেন যে বাঙালি খাবারের মধ্যে যে ভ্যারাইটিটা আছে সেইটা কিন্তু অন্য প্রদেশের কোনো খাবারের মধ্যে নেই। এবং সেটাকে এই ঠাকুরবাড়ি এত নার্চার করে আরো জিনিসটাকে সমৃদ্ধ করেছেন, সেটা আমার মনে হয় আপনারও খুবই ভালো লাগবে। এটা আমারও, ও যেমন বললো, আমারও মনে হয় এটা আমার লার্নিং প্রসেস এবং আই এম অলসো এনজয়িং। আর সত্যি কথা বলতে, মানুষকে খাইয়ে আনন্দিত করবার মতো আনন্দ আর তো কিছুতে নেই না। ধন্যবাদ আপনাকে, আপনার এত ব্যস্ততা জীবনের মধ্যে আমাদের সকলকে একটু সময় দেওয়ার জন্য। আমি এক্সট্রিমলি মানে এক্সাইটেড ছিলাম যে আমি এখানে আসবো, আপনার সাথে দেখা হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক বেলা হয়েছে, চলুন খাওয়া শুরু করা যাক। মিস্টার শুভজিৎ ভট্টাচার্য এবং মিস্টার অমিত ঘোষ দস্তিদারের সাথে কথা বলতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। ওনাদের থেকে জানতে পারলাম কবিগুরুর অনেক অজানা তথ্য। প্রত্যেকটি রান্না ছিল অতুলনীয় এবং ভিন্ন প্রকৃতির স্বাদের। এত সুন্দর একটি দুপুর আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাদের। আপনারাও যদি এখানে আসতে চান, তার যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভবিষ্যতেও এরকম কিছু ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে সামনের সপ্তাহে একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।